তখন 11:30 বাজে। সেই সময়টাতে আমার ঘুম কীভাবে খুলে চিৎকারে, পেছনের যে জওয়ানদের যে চিৎকার, সেই চিৎকারে আমার ঘুম খুলে। গাড়ির মধ্যে একটা অন্যরকম কোলাহল, চিৎকার। আমি চোখ খুলে দেখি গাড়ি একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। খুব খারাপ একটা অবস্থা, প্রচণ্ড স্পিড। এইখানে প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। তো আমার ব্রেন আমাকে বলছে যে আজ একটা বড় একটা দুর্ঘটনা হবে এবং বাস গিয়ে পড়বে এই পাহাড়ের নিচে, আর আমরা কেউ বাঁচব না। ঠিক তাই হলো। 10-15 সেকেন্ড পরেই এইভাবে করতে করতে গিয়ে দাপ করে পড়ল। পড়ার সাথে সাথেই তা ঘষে যেতে লাগলো। সেদিন 22 মে 2024 আমরা তাবাং পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করছিলাম বাসের জন্য। তখন 10টা বাজে সকাল। এর 10-15 মিনিট পরেই বাস চলে আসে, এসি ট্রাভেলস, YESHI, এসি ট্রাভেলস। তো আমরা সিটে গিয়ে বসলাম। তখন ড্রাইভার মাতামাতি করছিল আরেকজনের সাথে, তো যে তারা এক্ষুনি গুয়াহাটি থেকে এসেছে, আবার তারা গুয়াহাটি যাবে। তো আমাদের গন্তব্য হচ্ছে গুয়াহাটি, তাবাং টু গুয়াহাটি। তো আমরা বসে আছি, তারা ড্রাইভার তখন পেট্রোল নামাচ্ছিল, মানে গাড়ি থেকে পেট্রোল একটা ড্রামের মধ্যে ভরছিল। তো আমি দেখলাম ড্রাইভার খুব টায়ার্ড। এর আরও 5-10 মিনিট এমনই, ধরেন 10:30টার সময় আমি শুনলাম যে ঝগড়া হচ্ছে। তো আমি জানালা দিয়ে তাকালাম, তাকে এদিকে একজন বয়স্ক লোকের সঙ্গে ড্রাইভারের বাক বিতর্ক এইসব হচ্ছে, প্রায় ঝগড়ার মতনই অবস্থা। যে ভদ্রলোকের সঙ্গে ঝগড়া হচ্ছে, ওনার বয়স 50-এর কাছাকাছি। আমরা বিষয়টা আমাদের কেমন লাগলো, যাই হোক, ঝগড়া মিটমাট হয়ে যায়। আর এই যে ঝগড়াটা, এই ঝগড়ার পরিণাম কি হবে তা আপনারা মনে রাখুন। এই যে লোকটার বয়স, ভদ্রলোকের বয়স বললাম 50-এর কাছাকাছি। এরপর গাড়ি 10:30টার সময় ছাড়ার কথা ছিল, গাড়ি ছাড়লো 11টার সময়। তো গাড়ি ঠিকঠাক চলছিল, কিন্তু গাড়ির যে সিটগুলো আমরা রেড বাসে অনলাইন বুকিং করি আরও 2 দিন আগে, অর্থাৎ 20 মে 2024 রাত্রিবেলা আমরা অনলাইনে এই রেড বাসে আমরা চেক করছিলাম। তো আমাদের ইচ্ছা ছিল যে নেটওয়ার্ক বাস দিয়ে যাব, কিন্তু নেটওয়ার্ক বাসের সিট সব ফুল ছিল, পেছনের 3-4টা সিট খালি ছিল। তো পেছনে সিটে বসে আমরা যাব না, এই জন্য দেখলাম রেড বাসই দেখাচ্ছে যে এসি ট্রাভেলস। তো এই বাসে যে আমরা যেতে পারবো, কিন্তু রেটিংটা খারাপ ছিল, এমনই হবে 3-এর আশেপাশে হবে। হ্যাঁ, তারপরও আমি নিজেই বুকিং করেছিলাম। তো সেখানে যখন আমি তাবাং যাই, সেখানে 2জন দাদার সঙ্গে আমার পরিচয় হয়, তাদের বাড়ি শিলচর। তো তারাই আমাকে বলল যে আমরা মানে একদিনের ঘোরাঘুরি করলাম, আর যেদিন গিয়ে পৌঁছলাম 20 তারিখ তাবাং, সেদিনও সাইট সিইং এইসব দেখলাম, তাবাং সাইট সিইং ভালো লাগলো। সাইট সিইং শেষে এদিনই রাত্রে আমরা অনলাইনে বুকিং করি, কারণ তাবাং আমাদের পরের দিন, যেমন 21 তারিখ, একদিন ঘোরাঘুরি করলেই আমরা সব শেষ হয়ে যাবে। যেমন আমরা বুমলা পাস গিয়েছিলাম, তারপর আরও অনেকগুলো লেক ছিল, যার মধ্যে মাধুরী লেকও ছিল। তো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে যাবে, তো তাবাং আর দেখার মতো আমাদের সেই আর কিছু নেই, তো আমরা রিটার্ন করব। তো আমরা ইচ্ছা ছিল
21 তারিখ যদি সন্ধ্যাবেলা যদি কোনো বাস থাকে তো সেই বাস দিয়ে আমরা চলে আসব। তো 21 তারিখ রাত্রে কোনো বাস ছিল না। 22 তারিখ সকাল 10:30টার সময় আর 11টার সময় বাস আছে। সোমোও ছিল সকালবেলা ভোরবেলা 5টার সময়, কিন্তু সোমো দিয়ে তারা আসবে না বলল, কারণ সোমোতে পা রাখতে অসুবিধা হয়, মানে 14-15 ঘন্টার রাস্তা, তো পা রাখবে এইভাবে একটা সমস্যা। তো তারা বলছে যে সুমো দিয়ে যাবে না। আর সুমোতে সিটও ফোল্ডিং করা যায় না, এইভাবে আরাম করে বসা যায় না, যার ফলে এত দূর এত ঘন্টার রাস্তা তারা আসবে না বলল। তো যাই হোক, তো এসি ট্রাভেলসে আমি যখন বুকিং করছিলাম 20 তারিখ সন্ধ্যার সময়, তখন তাদেরকে আমি বললাম যে এই এসি ট্রাভেলস সম্পর্কে আমার কোনো ধারণা নেই আর এটার রেটিংও ভালো নয়। তারা বলল আর তো কোনো অপশন নাই, হ্যাঁ, তো আমাদেরকে এই বাস দিয়েই যেতে হবে। তারপর আমরা এই বাস বুকিং করি। তো আমি ওদেরকে বলছি যে পরে যদি কোনো কিছু হয় আমাকে ব্লেম করতে পারবে না, এসি টেবিল সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সে যাই হোক, গাড়ি 11টার সময় ছাড়লো। গাড়ির যে কন্ডিশন বেশি একটা ভালো ছিল না। কেন ভালো ছিল না? সিটগুলো অনেক পুরানো। তো আমার সিট নাম্বার ছিল 20, আর তারা পিছনে ছিল, তারা দুজন 23-24। আর সিটগুলো অনেক পুরনো। একটা সিটের মধ্যে একটা খয়েরি রঙের কাভার ছিল, তো সেটাও অনেক ময়লা। চার্জিং পয়েন্ট নেই। চার্জিং যে জায়গাতে চার্জিং জ্যাক ছিল পয়েন্ট, সেখানের জ্যাক নষ্ট, শুধু দুটো তার বেরোনো। তো চার্জিং পয়েন্টেরও সমস্যা। তো আমরা দেখলাম যে এইসব কারণেই এই বাসের রেটিং কম হয়েছে। আমরা শুরু করলাম জার্নি। প্রথম দিকে বৃষ্টি ছিল না 11টার সময়, কিন্তু আস্তে আস্তে যখন গাড়ি চলতে লাগলো তখন বৃষ্টি শুরু হলো। আর সেইখানের তো ওয়েদার মিনিটে মিনিটে চেঞ্জ হয়। আমি সেই রাস্তার ফুটেজ নিয়েছিলাম, আপনারা দেখতে পারেন। এই ওয়েদার মানে পাহাড়ি রাস্তা, পাহাড়ের মধ্যে মেঘ আর কুয়াশায় মাখামাখি, একদম সাদা হয়ে গেছে ধুয়োর মতো। আর বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি এইসবের ফুটেজ নিয়েছি, কারণ গুয়াহাটি থেকেই আমি যাওয়ার সময় আমি ব্লগ বানাচ্ছিলাম। তো এই সবগুলো ফুটেজ আমার ক্যামেরাতে আমি ক্যাপচার করছিলাম। তো সেখানেরও যখন রিটার্ন করবার সময় পাহাড়গুলো আমার খুব সুন্দর লাগছিল, তো আমি ফুটেজ নিয়েছি। আর এত সুন্দর উঁচু উঁচু পাহাড়, বিশাল উঁচু দৈত্যর মতন পাহাড়, তো আমি ফুটেজ নিয়েছি। খুব সুন্দর মানে ভালো লাগছিল মেঘগুলো দেখতে। আর রাস্তা রাস্তা প্রচুর টার্নিং, কিন্তু রাস্তা এমনি ভালোই। আর বৃষ্টি হচ্ছিল। এই হলো অবস্থা রাস্তার আর ওয়েদারের। আর গাড়ির সিট ফাঁকা ছিল না, তো গাড়ি ফুল হয়ে গেছে। আর আমি যে উইন্ডোর সিটে আরেকজনের সিটে বসেছিলাম, সেই লোকটা উঠেনি এখনও। আমি ভেবেছি মনে হয় লোকটা উঠবে না, হয়তো টিকিট মিস করেছে। এরপর পেছনে আরও কয়েকটা টুল ছিল, তো টুলের মধ্যেও অনেকে বসেছে। তাবাং থেকে গুয়াহাটির রিটার্নের সময় এইখানে সিট পাওয়া বড় মুশকিল। আমি দেখলাম মানে টুরিস্ট তো প্রচুর, প্লাস এখানে অনেক জওয়ান, আর্মি জওয়ান আছে, এসএসবি জওয়ান আছে, তাদের জন্য টিকিট পাওয়া মুশকিল হচ্ছিল, কারণ টুরিস্ট প্রচুর। তাবাং টুরিস্টের জন্যই মানে বিখ্যাত, প্রচুর মানুষ সেই সময়টাতে ঘুরতে যায়। সামার ভ্যাকেশন চলছে, তো সিট পাওয়া বড় মুশকিল। এমনকি অনেকে সেখানে এই টুলের মধ্যেও বসলো, বাসের টুলের মধ্যেও বসলো। টুল ছিল, আর টুল এই জন্যই দেওয়া হয়েছিল যে তারা জানতো, ড্রাইভাররা, যে
অনেক প্যাসেঞ্জার থাকবে, তারা এই টুলের মধ্যে করেই তারা যাবে। তো যাই হোক, আরও যখন 4-5 ঘন্টা গেল, একটা জায়গাতে টার্নিং ছিল, পাহাড়ে টার্নিং, ইউ আকৃতির টার্নিং। সেইখানেই আমাদের একটা ভীষণ ভয় লাগলো, প্রচণ্ড ভয় হয়েছিল। কারণ বাস এই টার্নিংয়ের মধ্যে আপ উঠছিল, এই টার্নিংয়ের মধ্যে বাস পিছে আসছিল, মানে ব্রেক ধরতে পারছিল না ড্রাইভার, তো 1-2 হাত পিছে চলে আসলো, এরপর ব্রেক দেয়, কিন্তু আমরা খুব আতঙ্ক হয়েছিলাম। তো এই সময় আমাদের মনে হয়েছিল যে এই গাড়ির কন্ডিশন এবং ড্রাইভারের কন্ডিশন বেশি ভালো নয়, যে কোনো সময় একটা কিছু হতে পারে। আরও হচ্ছে কথা যে পেছনে যে 5টা সিট লাস্ট শেষে, তো তারা 5 জনই জওয়ান ছিল, হয়তোবা আর্মি বা এসএসবি জওয়ান ছিল। তো তারা বারবার চিৎকার করে ড্রাইভারকে বকা দিচ্ছিল যে যে যখন কোনো ঠেকনা টেকনা পড়ে, তো তারা খুব একটা ঝাঁকুনি খায়, হ্যাঁ, তো উঠে নামে, এইভাবে একটা অবস্থা। তো তারা বকা দিয়েছে, কিন্তু ড্রাইভার সেই সব শুনেনি। তারপর যখন রাস্তায় কোনো গর্ত টর্ত দেখতো, তো এই একটা ঝাঁকুনি, হ্যাঁ। তো আর্মিরা বড় অসন্তুষ্ট হয়েছিল, তারা চিৎকার মেরে বকাও দিয়েছে, কিন্তু পেছনের থেকে ড্রাইভারের সামনে যে ডিস্টেন্স, তো এই দূরত্বের জন্য তাদের বকা সেখানে পৌঁছায়নি। এরপরও তারা সবাই মেনে নিয়েছে, যাই হোক এইসব কষ্ট করেও বাড়িতে যাবে। তো এই গাড়িতে যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগ ধরুন 20 জনের মতন হবে, আর্মি আর এসএসবি জওয়ান মিলে। তো তারা সবাই মানে এই ছুটিতে বাড়ি ফিরছে, সবাই পরিবারের সঙ্গে দেখা করবে, তো এমন একটা অবস্থা। হয়তোবা সাডেনলি ছুটি হয়েছে, তো বুকিং করারও সময় পায়নি বা সিটও পায়নি অ্যাভেলেবেল, তো এইভাবে বাড়ি ফিরছে। এবার এই যে বাসের মধ্যে আরও কে কে ছিল, আমি আমার সাথে যাদের সাথে পরিচয় হয়েছে বা কথা হয়েছে, 2জন দাদার সঙ্গে পরিচয় হয়। তাদের মধ্যে একজন হচ্ছে নিউ জলপাইগুড়ি, আর আরেকজন ওয়েস্ট বেঙ্গলেরই। তো তারা গিয়েছিল মার্চ মাসে, তাওয়াংয়ে মেলা হয়েছিল। তো তারা সেখান মেলা শেষ করে, অনেক দিন, 1 মাসের মতো ছিল মেলা, তো মেলা শেষে তারা ফিরছে। তারা সেখানে দোকান দিয়েছিল, তো তারা ফিরছে। একজন এসএসবি জওয়ান ছিল ত্রিপুরা থেকে, ওনার বাড়ি উদয়পুর। আরেক তো ওনার সাথে আমার কথা হয়েছে, এই জন্য আমি ওনার পরিচয় পেয়েছিলাম। তারপর 3জন মহিলা ছিল, এর মধ্যে 2জন মা আর মেয়ে। তো মেয়েটার বয়স 18-19 হবে, আর ওনারা সম্ভবত কোনো জওয়ানের ওয়াইফ হবে আর মেয়ে হবে। আরেকজন মহিলা সম্পর্কে আমি জানি না। তো সেই বাসে বাচ্চা ছিল না, বৃদ্ধ লোক ছিল, আর যারা জওয়ানরা ছিল তারার ম্যাক্সিমাম তারার বয়স 35 থেকে 50, 55 এমন হবে বিটুইন। আরও টুরিস্ট ছিল আর অনেকেই। তারপর কাজের জন্য তাওয়াং গিয়েছিল, এমন একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়, ও টাইলসের কাজের জন্য তাওয়াং গিয়েছিল। তো এই সব কিছু মিলে 35-37 জন হবে প্যাসেঞ্জার। আর সামনের কেবিনে তারা 4 জনের মতো ছিল, হয়তো একজন ড্রাইভার আর মানে 2-3 জন বা ড্রাইভার হবে, তারপর কন্ট্রাক্টর হবে। রাত্র 8টার সময় আমার যে উইন্ডো সিটে একজন জওয়ান আসে, আর আমাকে আমার সিট ছাড়তে হয়, আমি তো আমার সিটে চলে আসি। তো উইন্ডো সিট আমি ছেড়ে দিই, তো পাশের সিটই বসি।
এরপর সব কিছু ঠিকঠাক ছিল। রাত্র 9:30টার সময় একটা জায়গা আছে এই নাগ মন্দির করে, নাগ মন্দির। তো সেই জায়গাটাতে আমাদেরকে নামিয়ে দেয় ডিনার করার জন্য। তো রাত্রে আমরা খাওয়া দাওয়া শেষ করে গাড়ি চলতে লাগলো। 10টার সময় গাড়ি আধা ঘন্টা সময় সেখানে দাঁড়িয়েছিল। তো 10টার সময় গাড়ি চলতে লাগলো। তো আমি ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আর আমার সোয়েটারটা খুলে আমার সামনে এইভাবে সামনে পায়ের সামনে রেখেছিলাম। তো আমি জুতা থেকে পা খুলে আমি এমনি পাটা ছড়ে মেলে শুয়ে আছি। এরপর গাড়ি চলতে লাগলো। আর নাগ মন্দিরের পর থেকে পাহাড়টা অনেকটা নিচু, কারণ শিলাপাস। সেখানে তো পাহাড়ের হাইট ছিল 13,500, এমন অনেক উঁচু, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু নাগ মন্দিরের যে পাহাড়ের হাইট তত হবে না, তারপরও অনেক। তো আমাদের মধ্যে কেউ ঘুমোচ্ছিল, কেউ বা মোবাইল টোবাইল এইসব দেখছিল, বা রাস্তা দেখছিল, পাহাড়ি রাস্তা। তো আমি তো ঘুমিয়ে পড়ি। আমার ঘুম খুলে তখন 11:30 বাজে। সেই সময়টাতে আমার ঘুম কীভাবে খুলে, চিৎকারে, পেছনের যে জওয়ানদের যে চিৎকার, সেই চিৎকারে আমার ঘুম খুলে। গাড়ির মধ্যে একটা অন্যরকম কোলাহল, চিৎকার। আমি চোখ খুলে দেখি গাড়ি একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। খুব খারাপ একটা অবস্থা, প্রচণ্ড স্পিড। এইখানে প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। তো আমার ব্রেন আমাকে বলছে যে আজ একটা বড় একটা দুর্ঘটনা হবে এবং বাস গিয়ে পড়বে এই পাহাড়ের নিচে, আর আমরা কেউ বাঁচব না। কারণ আমার ব্রেন আমাকে এই জন্য বলছে যে আমি অনুমান করে নিয়েছি যে বাসের যে স্পিডের মধ্যে যে এইভাবে একদম মাতালের মতো অবস্থা, সেই বাসকে, এত বড় বিশাল দৈত্যের মতো বাসটাকে তারা, এই ড্রাইভার নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং এই বাস একদম 100% আমি শিওর ছিলাম যে এটা পড়বে এবং পাহাড়ের নিচে। ঠিক তাই হলো। 10-15 সেকেন্ড পরেই এইভাবে করতে করতে গিয়ে দাপ করে পড়লো। পড়ার সাথে সাথেই তা ঘষে যেতে লাগলো। এই যে মুহূর্তটা 5-7 সেকেন্ড যখন পরে এইভাবে ঘষে যাচ্ছিল, সেই সময়টাতে সবাই একদম চুপ ছিল। এখানে শুধু শব্দ হয়েছিল, পড়ার একটা শব্দ, আর এই ঘষে যাচ্ছে এই। তখনই আমি অনুমান করে নিয়েছি যে এটা পাহাড়ের একদম দাসনার মধ্যে পরে এখন পাহাড়ের নিচে চলে যাচ্ছে। তো আমি এখান থেকে যে নামবো বা এখান থেকে বেরোবো, সে কোনো পরিস্থিতি নেই, কারণ বাস তো এইভাবে উল্টে আছে আর এটা নিচে নেমে যাচ্ছে। তো আমি জানালা টানালা আমি দেখতে পাচ্ছি না। আমি ভিতরে প্রচণ্ড আতঙ্ক, একদম মানে কেমন হয়ে গেছে, সব যেন স্বপ্নের মতন। তো এই যে জিনিস আমি জীবনও ভাবিনি যে এমন আমার সাথে হবে। তো আমার জীবনের একদম শেষ মুহূর্ত। আমি এখন পাহাড়ের নিচে যখন বাস যাবে, তখন পাথর আছে, বিভিন্ন পাথরের মধ্যে বাড়ি গিয়ে তো আর অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা একদম মানে ছিটকে পড়ব, এবং গাড়ির ভিতরের যে বিভিন্ন বডি টডি আছে, রড টড, সব কিছুর সাথে বাড়ি টাড়ি খেয়ে আমরা এখানেই শেষ, সমাপ্তি, এমন পরিস্থিতি। তো দেখলাম বাস কিছুক্ষণ ঘষে যাওয়ার পর দাঁড়ানোর পরই সামনের যারা ছিল তারা চিৎকার করে বলছে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরোনোর জন্য। তো আমি তখন ভাবলাম যে পাহাড়ের মনে হয় কোনো কিছুর সাথে অল্প লেগে আছে, এখন পুরোটা পাহাড়ের নিচে চলে যাবে বাস। তো তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি বেরোনোর জন্য বলছে। তো আমি যে বেরোবো সেই পরিস্থিতিও নাই, বাসের সিট টিট মানে একদম বাস তো উল্টে আছে। তো
কীভাবে যাব, কোথায় মানে কীভাবে উঠব, মানে কী একটা অবস্থা হয়ে আছে। তো তারপর আমি কষ্ট করে সিটের উপর পাড়া দিয়ে সামনে চলে যাই। সামনে গিয়ে দেখি আমার পায়ে জুতা টুতা ছিল না। সামনে গিয়ে দেখি যে গাড়ির সামনের যে কাঁচ ছিল, সামনের কাঁচ পুরো ভেঙে চুরমার আর সামনে পড়ে আছে একদম কাঁচের গুঁড়োগুলো। তো এখানে আমি বলেছি যে প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা সেকেন্ডে মাইন্ড আমাকে বলছে যে এক্ষণে বেরোতেই হবে, এই কাজগুলোর উপর পাড়া দিয়েই বেরোতে হবে। হয়তোবা পা কাটতে পারে, কিন্তু তারপরও জীবন বেঁচে যাবে। তো আমি খালি পায়েই এই গুঁড়া কাজগুলোর উপর মানে পাড়া দিয়ে বেরোচ্ছিলাম, তখন আমার পা কাটে। তো এই পা কাটার নিশান এখনও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখনও নিশান আছে। এরপর কাচের উপর দিয়ে পাড়া দিয়ে পা কাটলো। আমি রাস্তায় এসে যখন দাঁড়াই তখন দেখলাম যে গাড়ি, তারা যেন আমাদেরকে বলল যে তাড়াতাড়ি বেরোনোর জন্য। তার পিছনে কারণ হচ্ছে গাড়ির মধ্যে আগুন লেগে গেছে, আর 2-3 জন জওয়ান তারা জল দিয়ে সেই আগুনটাকে নিভানোর চেষ্টা করছে। আর আমি ভালো করে তখন গাড়িটাকে দেখলাম যে গাড়িটা না সেফ জায়গায় আছে। তো পাহাড়ের যে দেওয়াল আছে সেই দেওয়ালের কাছেই গাড়ি দাঁড়িয়েছে। তো আমি পেছন দিকেও দেখলাম, তো আমরা ডান সাইডে পড়েছি। যদি বাম সাইডে পড়তাম তো পাহাড়ের একদম নিচে। তো সেখানে আমার যতটুকু মনে হয়েছে ড্রাইভার আমাদেরকে এই ডান দিকে ফেলেছে, ও চেষ্টা করে ডান দিকে ফেলেছে যাতে বাস পাহাড়ের নিচে না যায়। তো এখানে হয়তো আমি জানি না, আমার মনে হয়েছে হয়তো ড্রাইভার এদিকে ফেলার এটাই ইচ্ছা, যাতে বাস যাতে পাহাড়ের তলে না যায়। হয়তোবা সেখানে ড্রাইভারের চেষ্টা ছিল। আমি একদম মানে রাস্তার দাঁড়িয়ে আমি একদম থতমত হয়ে গেছি, একদম স্বপ্নের মতন। আর শরীরে কোথায় কোথায় ব্যথা লেগেছে তা তো জানি না, কিন্তু অনেক একটা মানে একটা কী বলবো, মানে একটা স্বপ্নের মতো একটা থমকে গেছি। এমন ঘটনা যে আমার সাথে হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আর এত বড় দ্বৈত বাসের অ্যাক্সিডেন্ট হবে আর সেই অ্যাক্সিডেন্টে আমি থাকবো, সেটা আমি স্বপ্নে ভাবিনি। তো কখন যে ঘটনা আমাদের নিজের সঙ্গে হয় সেটা বলা সম্ভব না। আমি এও ভাবছি যে আর বেশিক্ষণ পথ নয়, আর 2-3 ঘন্টা পথ হলেই আমরা পাহাড় ক্রস করে ফেলবো। এই শেষ সময়টাতে এসে আমাদের সাথে এত বড় একটা ঘটনা হলো। এবার এই যে গাড়ির ভিতর থেকে একজনকে বেরোচ্ছে, কাউকে এমনও অবস্থায় ছিল, অনেকের একদম পুরো মাথা টাথা একদম কেটে রক্ত একদম মাখামাখি, হাত টাত একদম কেটে, খুব খারাপ অবস্থা। যারা জানালার পাশে ছিল, ডান দিকের জানালার পাশে ছিল, তাদের অবস্থা সবচেয়ে বেশি গুরুতর হয়েছিল, কারণ জানালার যে কাঁচগুলো ভেঙে তারা আরও বেশি এই রক্তাক্ত হয়েছিল। তো অনেককেই টেনে তারপর হাতে ধরে বের করছিল। তো একজন লোককে আরও 5 মিনিট পরে গাড়ির পেছন থেকে বের করে আনে। উনি একদম সেন্সলেস হয়ে পড়ে আছেন, চোখ খুলতে পারছেন না, পুরো এইসব মুখে টুকে এইসবে একদম রক্তাক্ত অবস্থা, খুব খারাপ অবস্থা। আরও অনেকেই এইভাবে ছিল, কিন্তু এই লোকটার অবস্থা সবচেয়ে সিরিয়াস ছিল। এরপর সবাইকে বের করে আনা হলো। তো রাস্তার মধ্যে অনেকেই এভাবে শুয়ে আছে, অনেকেই, কারণ যারা খুব আঘাত পেয়েছে, খুব আহত হয়েছে, তারা এইভাবেই পড়ে আছে, চিৎকার করছে, মানে কাঁদছে। তারপর এসএসবি জওয়ানরা যারা ছিল তারা তাদের অফিসারদেরকে ফোন করে বলেছে যে এই জায়গাতে ঘটনা হয়েছে। এটা এমন একটা জায়গায় যেখানে দূর কোনো হেলথ সেন্টার নেই, হসপিটাল নেই, বাজার নেই, দোকান নেই, বাড়ি নেই, ঘর নেই। পাহাড়ের এমন একটা জায়গা।
তো অনেকগুলো প্রাইভেট গাড়ি অনেকক্ষণ পরে আসে, প্রাইভেট গাড়ি একটা দুটো আসলে তাদের কাছে হেল্প চাওয়া হয় এবং তারা 4জন 5জন করে তারা নিয়ে যাচ্ছে। তো সামনের দিকে নিয়ে যাচ্ছে। আরও 24 কিলোমিটার পরে একটা হেলথ সেন্টার আছে। তো সেখানে আমাদেরকেও নিয়ে যায়। তো সেখানে প্রাথমিক চিকিৎসা হয়, আর যারা সিভিয়ার তাদেরকে আরও দূরে পাঠানো হয়। সাহায্য বেশি করেছে যে কিছু প্রাইভেট সেখানের কিছু লোক আছে অরুণাচল প্রদেশের, তারা আমাদেরকে সাহায্য করেছে। সবচেয়ে বেশি সাহায্য করেছে এসএসবির জওয়ানরা। তো তারা এসে তারা নিজেরাই মেডিকেলের যে সরঞ্জাম নিয়ে এসেছেন। তারপর তাদের মধ্যে যারা এসএসবি জওয়ানরা খুব আহত হয়েছে তাদেরকে চিকিৎসা করেছেন। প্লাস আমাদের মধ্যেও যারা খুব সিরিয়াস ছিল তাদেরকেও তারা হেল্প করেছে বিভিন্নভাবে। যারা এক্সটার্নাল ব্লিডিং টিডিং হচ্ছে বা বিভিন্ন জায়গায় কেটে গেছে তাদেরকে চিকিৎসা করেছে। তো এখানে সাহায্য আমরা পেয়েছি, সেটা ভালোই ছিল। এসএসবি জওয়ানদের জন্য আমরা আর অনেকটা সাহায্য পেয়েছি। এবার পুলিশ আরও পরে আসে। পুলিশ আস্তে আস্তে 2টোর পরে আসে। তো সবার বয়ান নেয়, রেকর্ড রাখে। আরেকটা কথা বলবো, যে 24 কিলোমিটার পথ আমাদের অ্যাক্সিডেন্ট থেকে একটা প্রাথমিক হেলথ সেন্টার নিয়ে আসে, তখন এই গাড়িতে একটা মেয়ে ছিল। ও ড্রাইভারের সঙ্গে সম্ভবত এসেছে। তো ও নার্সিং শিখছিল, ট্রেনিং অবস্থায় আছে। ও আমাদেরকে বড় সাহায্য করেছে, আমাদের পেইন কিলার টিলার দিল। তো ও আমাদেরকে বড় সাহায্য করেছে। তারপর যখন আমাদের স্টেটমেন্ট নেওয়া হয়, পুলিশ স্টেটমেন্ট নেওয়া হয়, তখনই ওই ড্রাইভার যে ছিল সেও এই হেলথ কেয়ারে আসে। তো ও বলছে যে ও গাড়ি চালাচ্ছিল না, যে গাড়ি চালাচ্ছিল সেই ড্রাইভার পালিয়ে গেছে। তখন ওই শুরুতে যে বলেছিলাম যে 50 বয়সের একজন বৃদ্ধ লোক ছিল, যার সঙ্গে ওর তর্কাতর্কি হয়েছিল। তো সেই লোকটা বলছে যে না, ওই গাড়ি চালাচ্ছিল। তখন আরও 3-4জন ছিল, তারাও বলছিল যে না, আমরা দেখেছি সেই গাড়ি চালাচ্ছিল। তো যে ছেলেটাকে ইন্ডিকেট করলো যে সে গাড়ি চালাচ্ছে, আমি দেখিনি, তবে প্রথম দিকে সেও চালিয়েছিল। রাত্রিবেলা কে চালিয়েছে আমি জানি না। 10টার পরে তো আমি তো ঘুমিয়ে পড়েছি। এই ছেলেটাকে ড্রাইভার বলে একদমই মনে হয় না। হালকা পাতলা বয়স, 26-27 হবে, মাথায় চুল লাল করা, আর একদমই ওকে মনে হচ্ছে না যে ড্রাইভার। তো একদম দায়িত্ব জ্ঞানহীন। আর আমরা যে বাসের ভিতরে যে একটা যে অবস্থা, এটা তো প্রায় একটা গড়ের মধ্যেই অনেকগুলো ফ্যামিলি একসাথে আমরা বসে আছি, তো সবাই গল্প করছি। তো ওর উচিত ছিল যে এই যে পুরো পরিবারটা, 35-40 জনের পরিবারটা নিয়ে সদস্যরা, সে পুরোটার দায়িত্ব ওই ড্রাইভারের হাতে। তো ওর অনেক সতর্ক থাকা উচিত ছিল, এবং ওর যে হাতে পুরোটা গাড়ির নিয়ন্ত্রণ। তো ওর অনেক ভাবা চিন্তা করা উচিত ছিল, ভাবা উচিত ছিল যে গাড়িটাকে সুন্দরভাবে চালানো, এবং ওর নিজেও মেন্টালি ফিট থাকা। কিন্তু সেই জায়গাতে ওর কোনো দায়িত্ব জ্ঞান কিচ্ছু নেই। ওর নিজের সম্পর্কে ওর নিজের জ্ঞান নেই। তো সেইখানে একটা বড় ত্রুটি আছে। তো পুলিশ স্টেটমেন্ট নেওয়া হয়েছে। এরপর পুলিশে আমাদের মধ্যে একজন প্যাসেঞ্জারের ক্যামেরাবন্দি করেছে ওনার স্টেটমেন্টটা। তো এই পর্যন্তই। তো আমাদের সবার অ্যাড্রেস নাম সব রাখা হয়,
এবং এমনকি যে হেলথ সেন্টার আছে সেখানেও আমাদের নাম অ্যাড্রেস সব রাখা হয় সেই হেলথ সেন্টারে। তারপর 4টার সময় আমাদেরকে এসএসবি জওয়ানরা তেজপুর রেল স্টেশনের সামনে, সেখানে তেজপুরের কাছে একটা রেল স্টেশনের সামনে আমাদেরকে নামিয়ে দেয়। আমি সেই জায়গাটার এক্স্যাক্টলি আমি চিনি না। তারপর সেখান থেকে আমি 80 টাকা করে, আমরা 3 জন 80 করে 3/24, তো আমরা টিকিট করে ট্রেন দিয়ে গুয়াহাটি চলে আসি। তারপর আমি বাড়িতে চলে আসি। আর আমাদের যে জিনিসপত্র, আমাদের ব্যাগ ট্যাগ, তো সেই কথাটা তো আমি বলিনি। আমরা যখন গাড়িতে আগুন লেগে গেছে, আগুন নিভাচ্ছে, তো অনেকে টেনে বার করছিল। তো সেই সময়টাতে আমাদেরকে বলা হয়েছে যে যার যার ব্যাগ ভিতরে আছে সব নিয়ে আসো। তো আমি একজনের থেকে জুতা নিয়ে তো আবার বাসের ভিতরে ঢুকি। বাসের ভিতরে ঢুকে দেখি ব্যাগ ট্যাগ একদম কী অবস্থা হয়ে আছে। তো আমার জুতা টুতা কোথায় পড়েছে পাচ্ছি না। আমার যে সোয়েটারটা সেটা দেখলাম আমার সিটের একদম তলে পড়ে আছে। তো এটাকে তুলে নেওয়া সম্ভব না। আর আমি তো খুব ভয়ে, একদম খুব অবস্থা খারাপ। আমি আমার ব্যাগটাকে অনেক খুঁজে পেয়ে বেরিয়ে এলাম। আর সোয়েটারটা সেখানেই ছিল, জুতোগুলো ছিল না। বাড়িতে আসার পর আমি 26 তারিখ আমি সকালবেলা আবার রেড বাসে এই তাবাং থেকে গুয়াহাটির টিকিট দেখছিলাম যে এসি ট্রাভেলস তারা তাদের বাস সার্ভিস আবার দিচ্ছে কিনা। এখানে দেখুন, এসি ট্রাভেলস আবার বাস সার্ভিস দিচ্ছে। এসি ট্রাভেলসের রেটিং তখন ছিল 2.1। তার মানে কি পুয়ার এবং রিস্কি। তো এখানে আমার একটা প্রশ্ন রেড বাসকেও, যে রেটিং এত খারাপ হওয়া সত্ত্বেও কেন তাদেরকে সার্ভিস দিচ্ছে? মানে খুব রিস্কি, 2.1 মানে খুব রিস্কি। তারপর মানুষও দেখি 26 তারিখ দেখলাম যে সিট ফুল। মানুষের কোনো ধারণা নেই যে এই বাসটি 22 তারিখ রাত্র 11:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমি 11:30টার সময় আমার ক্যামেরা দিয়ে এই যে ঘটনার যে স্থানটা এখানে আমি রেকর্ড করেছিলাম। আর সেই সময় আমি ঘড়িতে টাইম দেখেছিলাম। এই ফুটেজটা আমি কমেন্টে দিয়ে দেব, যে ফুটেজটা আমি আমার মোবাইল থেকে নিয়েছি। তো রেড বাসের উচিত ছিল যে তাদেরকে সরিয়ে দেওয়া, তাদের সার্ভিস বন্ধ করে দেওয়া রেড বাস থেকে। কিন্তু দেখলাম মানুষ তখনও সিট ফুল। তার কারণ হচ্ছে তাবাং থেকে প্রচুর টুরিস্ট গুয়াহাটি ফেরার চেষ্টা করছে। তো যে কোনো বাস হলেই তারা চলে আসবে এমন। তারপর সেখানে আর্মি আর এসএসবি জওয়ান আছে 1 লাখেরও উপর। এত সংখ্যাটা আমি জেনেছি। সেখানে একজন গাড়ির ড্রাইভার ছিল, আমাদেরকে বোমলা বাস ঘুরিয়ে আনে, লোকাল একজন ড্রাইভার। তো ওনার মুখ থেকে আমি শুনি ঘটনাটা। তো এইখানে আমার অরুণাচল প্রদেশের যে গভর্নমেন্টকে আমার বলা উচিত যে এখানে আরও বাস সার্ভিস বাড়ানো দরকার। তারপর প্রত্যেকটা বাসেরই মূল্যায়ন করা দরকার। ড্রাইভারগুলোর যে আমরা যে বাস দিয়ে আছি যে দায়িত্ব জ্ঞানহীন, সেই সব বিষয় নিয়েও মূল্যায়ন করা উচিত। কারণ সেই সব জায়গার যে তাবাং, অরুণাচল প্রদেশ, এই সব জায়গা তারা শুধু টুরিস্টের উপর মানে তাদের বেশিরভাগ মানুষ বেঁচে আছে। তো টুরিস্টের কথা চিন্তা করা উচিত। আর যে আর্মিরা আর জওয়ানরা আছে যে তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছে, তো তাদের কথা চিন্তা করা উচিত। তারা এইভাবে এত কষ্ট করে আসছে। অনেক আর্মিরা আমরা যে গাড়িতে ছিল তারা 1-2 জন টুলে বসেও এসেছে। অবস্থা খুব খারাপ। আর যেই গাড়ির কথা বলছি সেই গাড়ির যে ফল্ডিং যে হয়, সেই ফল্ডিং যে সিটটা, এখানে অনেক আমি যে সিটটাতে বসেছিলাম লক ছিল না। মানে এটা টিপ না দিলেও সিট অটোমেটিক ফল্ডিং হয়ে যেত এবং পিছনের যে প্যাসেঞ্জার আছে ওনার পায়ে লাগতো। তো আমি এটাতে ঠিক করলো, আবার এটা অটোমেটিক হয়ে যায়। মানে এটা নষ্ট হয়ে গেছে যার জন্য এমন। তো বাস সার্ভিস খুব খারাপ।
সরকারের আরও স্টেপ নেওয়া উচিত ছিল যে এই সময়টাতে যখন টুরিস্ট প্রচুর থাকে তখন আরও বাস সার্ভিস বাড়ানো উচিত ছিল তাবাং থেকে গুয়াহাটি। আর তাবাং থেকে গুয়াহাটির দূরত্ব আমি যখন যাওয়ার সময় গুয়াহাটি থেকে তাবাং গিয়েছিলাম 22 ঘন্টা লেগেছিল। সকাল 11টার সময় বাস ছাড়ে, পরের দিন সকাল 9টার সময় বাস নামিয়ে দেয়। 22 ঘন্টা। তো এই খুব একটা রিস্ক এবং নিচে একটা ফিল করলাম, একদম মৃত্যুটার অনেক কাছে থেকে দেখলাম। আর সেই যে দুর্ঘটনা, তো এটা শুধু দুর্ঘটনা নয়, এখানে কিছু সচেতনতার অভাব আছে। তারপর এখানে ড্রাইভারেরও আমি বলবো যে দোষ আছে। বাস সার্ভিস যে দিছে সেখানেও কিছু আছে। তো এইসব মিলে আমার কাছে এটা মনে হয়নি এটা দুর্ঘটনা, যে হঠাৎ করে হয়ে গেছে, হ্যাঁ ইমব্যালেন্স হয়ে গেছে বা এমন, পিছনে দুর্বলতাই মেন। যাই হোক, আমি আর যাচ্ছি না এর বেশি। আর আমি তো বাড়িতে চলে আসি। আমি ওই তারা দুজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু বাকিরা যে সিভিয়ার অবস্থা, গুরুতর অবস্থা, তাদের কি এখন অবস্থা কেমন আছে আমি কিচ্ছু জানি না। কি পর্যায়ে আছে, সুস্থ সবল সব কিছু ঠিক আছে কি না আমি কিচ্ছু জানি না। জানার আমার কোনো ব্যবস্থা নেই। আমাকে বাস আমাদেরকে মাঝপথে এইভাবে ছেড়ে দিল, তারপর আমরা কোনো কম্পেনসেশন পাইনি। এই